নজিরবিহীন হাতাহাতির ঘটনা ঘটল ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভায়। ধস্তাধস্তিতে রক্ত ঝরেছে অধিবেশন কক্ষেই। দর্শক দেখতে পাচ্ছেন, বিধানসভায় মুখোমুখি মারামারি হয় এইখান থেকে শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করে নিয়ে যায় পশ্চিমবঙ্গের পুলিশ। এদিকে আজকের বিধানসভায় ভয়াবহ পরিস্থিতি হওয়াতে গ্রেপ্তার হয়েছে শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের বিধানসভায় রণক্ষেত্র হয়, বিজেপি এবং তৃণমূল সদস্যরা আহত হয়ে সেইখানেই। দেখুন, যেটা হয়েছে অত্যন্ত দুঃখজনক। এ সম্বন্ধে তো কোনো দ্বিধা নেই, বলতে খুব দুঃখজনক। এবার দেখতে হবে কারা মিউনিসিপ্যালিটি প্ল্যান স্যাংশন করেছে। আমি যতটুকু দেখলাম, একটা মাননীয় মুখ্যমন্ত্রীর একটা বাইট দেখলাম। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরো বলেন, তোলাবাজিতে যারা অভিযুক্ত তারা কেউ বাইরে থাকবে না, এই অধিবেশনে বিল আনা হচ্ছে। কি বললেন তিনি? রাজ্যে আমরা শপথ নিয়েছি, গুন্ডা মাফিয়া তোলাবাজ গুরুত্ব দেওয়ার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। বিষয়ের বাইরে যাবেন না, যে আলোচনা হচ্ছে সেটা থাকুন। আপনি স্যার ওদিকটা দেখুন। পশ্চিমবঙ্গ বিধানসভায় নিজেদের মধ্যে মারামারিতে জড়ালো বিজেপি এবং তৃণমূল। ঘটনার জন্য শুভেন্দু অধিকারী সহ 5 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ডেড। ভয়াবহ চাঞ্চল্যকর ঘটনা ঘটছে আজকে বিধানসভা চলাকালীন। একদিকে শুভেন্দু অধিকারী চাঞ্চল্যকর কথা বলে, অন্যদিকে তৃণমূল সদস্যরাও তার পাল্টা দেওয়া বক্তব্য দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে দুই দলের একটা মুখোমুখি সংঘর্ষ হয় এবং শেষ পর্যন্ত স্পিকার রেগে গিয়ে অসংখ্য সদস্যকে বহিষ্কার করতে বাধ্য হয়। দর্শক শ্রোতা, এই মুহূর্তে শুভেন্দু অধিকারী বিপদের মুখে পড়ে এবং এই বিধানসভার মধ্যে যে ঘটনাগুলো ঘটতেছে সবকিছু তুলে আপনাদের সামনে। আসুন, আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি। এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো, যেই ক্লিপগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবে এই বিধানসভা নিয়ে এবং পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে। আমাকে গুরুত্ব দেওয়ার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। বিষয়ের বাইরে যাবেন না, যে আলোচনা হচ্ছে সেটা থাকুন। আপনি স্যার ওদিকটা দেখুন। মাননীয় স্পিকার স্যার, আমি মাননীয় স্পিকার স্যার একটু এদিকে। আমি অন্য বিষয়ে তুলতে চাই না, কিন্তু ওনারা যে আমায় গুরুত্ব দিচ্ছেন, আমাকে তো তাহলে নারদার ভিডিও ফুটেজের নামের তালিকাটা বলতে হয়। তাহলে বলবেন তো আপনাদের পার্টি অফিস থেকে দেখিয়েছিল, বলবেন তো? বেশ করেছি, বসুন। নারদার বিষয়ে উনি উল্লেখ করেছেন, এটা বাইরে চলে যাবে, এটা যুক্ত হবে না। আমি কোনো নাম উল্লেখ করিনি স্যার, আমি কোনো নাম উল্লেখ করিনি। তবে আমি সত্যি, আপনি তো প্রথম বক্তব্য সভা, আমি প্রথমবারের মতো এখানে বিধানসভায় বক্তৃতা রাখতে উঠেছি, প্রথমবার বিধায়ক হয়ে এসেছি। আমি স্পিকার সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং পরিষদীয় মন্ত্রী তাদেরও ধন্যবাদ জানাচ্ছি এই বলার সুযোগ দেওয়ার জন্য। এবং আমি খুবই অভিভূত যে নামের একটা ব্র্যান্ড ভ্যালু আছে। বন্ধুরা ভালো বলবেন, শত্রুরা খারাপ করবেন, বাট ইউ কান্ট ইগনোর। নামটা মনে রাখবেন, কুণাল কুমার ঘোষ। রাজ্যপালের ভাষণ, আরে ওয়াশিং মেশিনে কে কে গেল নামগুলো ভাবুন। পুরনোরা অকারণে কেন পাপ ঘায়ে নিচ্ছেন? শুনুন, মাননীয় সদস্য কুণাল ঘোষ ওয়াশিং মেশিনের শব্দ উচ্চারণ করেছেন, এটা কার্যবিবরণীতে যাবে না। প্লিজ এরকম শব্দ ব্যবহার করবেন না। শোভন না, বসেন 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 বসেন। না, অসংসদীয় কথা নয় তো স্যার।
আপনাকে একটাই কথা বলছি, এটা রাজ্যপালের ভাষণের বিষয় না। আমরা আলোচনা করছি রাজ্যপালের ভাষণ নিয়ে। তো যাই হোক, প্লিজ সেই বিষয়টা নজর দেবেন। মহামান্য রাজ্যপালের যে ভাষণ, আছেন, তাতে একটা স্পষ্ট কথা বলি, একটি নতুন সরকার তারা ক্ষমতায় এসেছেন এবং সবেমাত্র ক্ষমতায় এসেছেন। আমি এবং আমরা বিরোধিতা করার জন্য কোনো বিরোধিতা করব না। এতদিন বাদে একটি সরকার এসছেন, তাদের অধিকার রয়েছে কিছুদিন সময় পাওয়ার। আমরা নিশ্চয়ই মানুষের ভোটে জিতে এসেছি। গঠনমূলক বিরোধিতা 100 বার করব, আপনাদের সঙ্গে ঝগড়া হবে, সব হবে, কিন্তু সরকার কিছু করতে গেলেই সেটা খারাপ। বিরোধিতার জন্য বিরোধিতা করা, সেই বিরোধিতা কিন্তু আমরা করব না। 2, না স্বাভাবিক, আমরা যখন আমরা ভোটের আগে আমরা লড়াই করেছি, এবার ভোটে আপনারা জিতেছেন, ভোট নিয়ে আমাদের কিছু অভিযোগ আছে, কিন্তু আপনারা জিতেছেন, আমাদেরও কিছু ভুল ভ্রান্তি ছিল। দেখুন, যেটা হয়েছে অত্যন্ত দুঃখজনক। এ সম্বন্ধে তো কোনো দ্বিধা নেই বলতে, খুব দুঃখজনক। এবার দেখতে হবে কারা মিউনিসিপ্যালিটি প্ল্যান স্যাংশন করেছে। আমি যতটুকু দেখলাম, একটা মাননীয় মুখ্যমন্ত্রীর একটা বাইট দেখলাম, তাতে বলছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ওদের কি টিম জানিয়েছে যে ফল্টি প্ল্যান স্যাংশন হয়েছে। তাই যদি হয় ইমিডিয়েটলি আমি অনুরোধ করব মুখ্যমন্ত্রীকে ইমিডিয়েট স্টেপ নিন। দেখুন, যেটা হয়েছে অত্যন্ত দুঃখজনক। এ সম্বন্ধে তো কোনো দ্বিধা নেই বলতে, খুব দুঃখজনক। এবার দেখতে হবে কারা মিউনিসিপ্যালিটি প্ল্যান স্যাংশন করেছে। আমি যতটুকু দেখলাম, একটা মাননীয় মুখ্যমন্ত্রীর একটা বাইট দেখলাম, তাতে বলছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ওদের কি টিম জানিয়েছে যে ফল্টি প্ল্যান স্যাংশন হয়েছে। তাই যদি হয় ইমিডিয়েটলি আমি অনুরোধ করব মুখ্যমন্ত্রীকে ইমিডিয়েট স্টেপ নিন। এর জন্য একদম সময় নষ্ট করবেন না, ইমিডিয়েট স্টেপ নিন। যারা যারা এসব করেছে তাদেরকে সবাইকে বিরুদ্ধে পদক্ষেপ নিন, টপ টু বটম। যারা যারা ইনভলভ তাদেরকে করুন, এটা ছেড়ে দিন আপনি। এছাড়াও আমি মুখ্যমন্ত্রীর কাছে রিকোয়েস্ট করব যে জাভেদ খান যত আনঅথরাইজড কনস্ট্রাকশন করেছে আগে ভাঙুন। আপনি গতকাল বিধানসভায় বলেছেন কাউকে ছাড়বো না। কাউকে যদি না ছাড়া হয় তাহলে কেন তপসিয়ার তিনজলাতে যে জাভেদ খানের যে বিল্ডিংগুলো, যেগুলোতে অলরেডি একটু বুলডোজার চলেছিল, সেগুলো কেন বন্ধ হয়ে গেল? তাহলে কি প্রশ্ন থাকছে না কুইড প্রোকো? তাহলে কি প্রশ্ন থাকছে না যেহেতু ওরা আপনাকে সাপোর্ট করছে, আপনার একটা বি টিম হয়ে গেছে, তাই জন্য জাভেদ খানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না? এটা প্রশ্ন থাকছে। আপনি সব পদক্ষেপ নিন, সবাইকে যারা যারা অন্যায় করে তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নিন, কিন্তু এই 58টা না 60টা এমএলএ যারা চলে গেছে তাদের বিরুদ্ধে আগে পদক্ষেপ নিন। তা আপনি দেখান আগে যে আপনি নিউট্রাল, আপনি সেটা আগে দেখান যে এদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে। আপনি যারা 68-র মধ্যে পড়ে না, 60-এর মধ্যে পড়ে না, তাদের বাইরে যে যাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন, আর 60-এর মধ্যে যারা অন্যায় করে গেছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন না, তাহলে কিন্তু আপনার নিউট্রালিটি প্রমাণ করবে না। আপনার নিউট্রালিটিটা প্রমাণ করবে না। আপনাকে এটা নিউট্রালিটি প্রমাণ করার জন্য আগে ওদের বিরুদ্ধে পদক্ষেপ নেন। আপনি পদক্ষেপ নিন, যারা যারা 20 জন এমপি আগে চলে গেছে তারা কি অন্যায় কাজ করেছে তাদের এনকোয়ারি করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিন। যেহেতু তারা বিজেপিকে সাপোর্ট করছে, তাদের যেন শেষ নয়। নোবডি ইজ অ্যাবাভ দি ল অ্যান্ড নোবডি ইজ লোয়ার দ্যান ল। তাদের আইন অনুযায়ী পদক্ষেপ নিন। আমি এটাকে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করছি। গ্রাউন্ড লেক হোয়ার এভার ইট মেবি, যে করে তার বিরুদ্ধে পদক্ষেপ নিন। পদক্ষেপ নিন। আমি জানি কে, আমি কলকাতা কে লোকাল এমএলএ, লোকাল এমপি আমার জানার দরকার নেই। আমি প্রত্যাশা করি যে মাননীয় মুখ্যমন্ত্রী নিউট্রালি সবার বিরুদ্ধে পদক্ষেপ নিন। ওনার পদক্ষেপ নেওয়ার পিছনে শুধু যেন ভিন্ডিকটিভনেস না থাকে। যারা ওনার সঙ্গে নেই তাদের বিরুদ্ধে নিলেন, আর যারা ওনাকে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি হেল্প করছেন তাদের বিরুদ্ধে নিলেন না। একজন মানুষ যিনি জনগণের সেবক হিসেবে শপথ নিয়েছিলেন, যার কাঁধে ছিল কোটি মানুষের আস্থা, সেই মানুষটি একদিন প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে লক্ষ কোটি নাগরিকের মুখের উপর বলে দিলেন, তোমাদের এই দেশে থাকার দরকার নেই। কিন্তু ইতিহাস সাক্ষী, ক্ষমতা কাউকে চিরকাল রক্ষা করেনি, আর এবারও হলো না।
আদালতের রায়ে কাপুল গোটা রাজনৈতিক অঙ্গন কেঁপে উঠল। যে মুকুট মাথায় ছিল সেই মুকুটই এবার বোঝা হয়ে চেপে বসল। আজকের স্ক্রিপ্টে আমরা শুধু একটা ঘটনা নিয়ে কথা বলবো না, আমরা খুলে দেখব সেই পুরো চেইন রিয়াকশন যেটা একটা মাত্র বাক্য থেকে শুরু হয়ে গোটা একটা রাজ্যকে ঝাঁকিয়ে দিল। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিমণ্ডলে দিলীপ ঘোষ নামটা নতুন কিছু না, বিতর্ক যেন তার ছায়া সঙ্গী। কিন্তু এবারের ঘটনাটা আগের সব কিছুকে ছাড়িয়ে গেল। একটি জনসভায় দাঁড়িয়ে তিনি সরাসরি বলে বসলেন, এই দেশে নামাজ পড়ার কোনো জায়গা নেই, প্রয়োজনে পাকিস্তান বা বাংলাদেশে চলে যাও। এখন এই কথাটা কেন এত বিস্ফোরক সেটা বুঝতে হলে আমাদের একটু সংবিধানের দিকে তাকাতে হবে। ভারতীয় সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদে স্পষ্ট ভাষায় বলা আছে, প্রতিটি নাগরিকের নিজের বিশ্বাস অনুযায়ী ধর্ম পালনের পূর্ণ অধিকার রয়েছে। এটা কোনো দয়া না, কারো অনুগ্রহ না, একটা সংবিধান প্রদত্ত মালিক অধিকার। আর যিনি এই কথা বলেন তিনি নিজেই সেই সংবিধানের উপর হাত রেখে দায়িত্ব নিয়েছিলেন। এখানে আসল বিড়ম্বনা, যে বই ছুঁয়ে শপথ নিলেন সেই বইটাই তিনি পায়ে মারলেন। এই বক্তব্য প্রকাশ্যে আসার পর যা হলো সেটাকে তুলনা করা যায় শুকনো ঘাসে আগুন লাগার সাথে। মুহূর্তের মধ্যে সামাজিক মাধ্যমে ক্ষোভের ঝড় বয়ে গেল। কিন্তু সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই প্রতিবাদ কোনো একটি নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকলো না। সব ধর্মের, সব বর্ণের মানুষ একসাথে রাস্তায় নেমে এলেন, কারণ তারা বুঝতে পারলেন আজকে যদি একটি সম্প্রদায়ের অধিকার ছিনিয়ে নেওয়া হয় তাহলে কালকে অন্য কারো পালা আসতে পারে। এটা শুধু ধর্মের লড়াই ছিল না, এটা ছিল সংবিধান রক্ষার লড়াই, গণতন্ত্র টিকিয়ে রাখার লড়াই। আইনজীবীরা সোচ্চার হলেন, রাজনৈতিক বিশ্লেষকরা বললেন এই ধরনের বক্তব্য রাষ্ট্রের মূল কাঠামোকে আঘাত করে। একজন প্রবীণ আইনবিদ বলেছিলেন, উনি কি মনে করেন এই দেশ তার ব্যক্তিগত সম্পত্তি? কোনো নাগরিক কোথায় থাকবে, কোথায় প্রার্থনা করবে সেটাকে একজন মন্ত্রীর ঠিক করে দেওয়ার ইখতিয়ারে পড়ে? এরপর যা ঘটল সেটা ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে একটা মাইল ফলক হয়ে থাকবে। ধর্ম অবমাননা এবং ঘৃণা ছড়ানোর অভিযোগে সাইবার সুরক্ষা আইনের আওতায় দিলীপ ঘোষের বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা দায়ের করা হলো এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত যে রায় দিলেন সেটা ছিল স্পষ্ট এবং নির্মম। গ্রেফতারি পরোয়ানা জারি। একটু থামুন এবং এই মুহূর্তটা ফিল করুন। একজন ক্ষমতাসীন দলের মন্ত্রী, যার পেছনে দলীয় শক্তি, প্রশাসনিক ক্ষমতা, রাজনৈতিক প্রভাব, তাকেও আইনের সামনে মাথা নোয়াতে হলো। এই রায় পুরো দেশকে একটা বার্তা দিল, ক্ষমতার চেয়ে সংবিধান বড়, পদমর্যাদার চেয়ে আইন বড়। কিন্তু শুধু একটা বক্তব্যের মধ্যে পুরো ছবি ধরা পড়ে না, আর একটু গভীরে যেতে হবে। পশ্চিমবঙ্গের একটা ঘটনা ঘটলো যেটা দ্বিচারিতার একটা পাঠ্যপুস্তক উদাহরণ হয়ে থাকবে। কলকাতার রোডে ঈদের নামাজ আদায় নিষেধাজ্ঞা জারি করা হলো। বলা হলো রাস্তায় নামাজ পড়া যাবে না, এটা জনসাধারণের অসুবিধা তৈরি করে। অনেক মানুষ সেটা মেনেও নিল। কিন্তু ঠিক তার কিছুদিন পরেই সেই একই রোডে পুরো 7 জনের জন্য সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হলো যোগ দিবস উদযাপনের জন্য। এবার আপনি বলুন, একটা ধর্মীয় অনুষ্ঠানের জন্য একদিনও রাস্তা দেওয়া যায় না, কিন্তু অন্য একটি আয়োজনের 7টা দিন ধরে পুরো এলাকা অচল করে রাখা যায়। কলকাতার ময়দানে বিশাল খোলা মাঠ থাকতে রেড রোড বন্ধ করার যৌক্তিকতা কি? উদ্দেশ্য কি সত্যি জনস্বাস্থ্য, নাকি এটা একটা সূক্ষ্ম রাজনৈতিক বর্তা? আমরা চাইলে যা খুশি করতে পারি, তোমরা চুপ থাকো। দিলীপ ঘোষের ঘটনাটা আসলে একটা বড় সমস্যার ছোট্ট একটা উপসর্গ মাত্র। পুরো রোগটা বুঝতে হলে আরো কিছু তথ্যের দিকে তাকানো দরকার। রান্নার গ্যাসের কথা মনে আছে? ক্ষমতায় আসার আগে স্পষ্ট প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সিলিন্ডারের দাম 450 টাকায় নামিয়ে আনা হবে। আজ সেই সিলিন্ডার কেনার সময় সাধারণ গৃহবধূকে 10 বার ভাবতে হয়। জ্বালানি তেলের দাম কমানোর কথা বলা হয়েছিল, আজ পেট্রোল ডিজেলের দাম দেখলে চোখ কপালে ওঠে। ফুটপাতের হকারদের রক্ষায় বুলডোজারের সামনে দাঁড়ানোর কথা বলা হয়েছিল, আজ সেই বুলডোজার গরিব মানুষের ছাদ ভেঙে ফেলেছে। আয়ুষ্মান কার্ডের প্রতিক্রিয়া এত জটিল যে সাধারণ মানুষ হাল ছেড়ে দিচ্ছেন। লজিক্যাল ডিসক্রেপান্সি, এই একটা টেকনিক্যাল শব্দের আড়ালে লক্ষ লক্ষ পরিবারকে সরকারি সুবিধার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। একটি ব্লক থেকেই 27 লক্ষ মানুষের নাম কেটে দেওয়া হয়েছে। 27 লক্ষ, এই সংখ্যাটা পৃথিবীর অনেক ছোট দেশের মোট জনসংখ্যার চেয়েও বেশি। দিলীপ ঘোষের ঘটনাটা যদি বিচ্ছিন্নভাবে দেখানো হয় তাহলে পুরো ছবি বোঝা যাবে। একটু দূর থেকে দেখুন, একটা স্পষ্ট প্যাটার্ন চোখে পড়বে। বিহারে আঞ্চলিক দলগুলোকে ব্যবহার করে প্রবেশ করা হলো, তারপর সে দলগুলোকে ভেতর থেকে দুর্বল করে দেওয়া হলো। মহারাষ্ট্রে শিবসেনা ভাঙলো, এনসিপি ভাঙলো। পশ্চিমবঙ্গেও একই কৌশল, বিরোধী দলের নেতাদের টেনে আনা হচ্ছে। যাদের বিরুদ্ধে আগে দুর্নীতির অভিযোগ ছিল তারাই এখন পরিষ্কার হয়ে গেছে নতুন দলের ছাতার নিচে। অজিত পাওয়ারের উদাহরণটা তো রীতিমতো চমকপ্রদ, যার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ ছিল, যার বিরুদ্ধে স্বয়ং শীর্ষ নেতৃত্ব সোচ্চার ছিলেন, সেই মানুষটিকেই 48 ঘন্টার মধ্যে জোট সঙ্গী হিসেবে আলিঙ্গন করা হলো। দিলীপ ঘোষের সামাজিক মাধ্যমের পোস্টগুলো যদি একবার খেয়াল করেন, দেখবেন সেখানে সাধারণ বাংলা শব্দের বানানেও ভুল থাকে। সিকিম লিখতে গিয়ে বানান ভুল, নিট লিখতে গিয়ে বানান ভুল। এর চেয়ে তিক্ত পরিহাস আর কি বা হতে পারে? আর মনে আছে মহামারীর সময়ের কথা, যখন গোটা বিশ্ব ভাইরাসের বিরুদ্ধে লড়ছে, বিজ্ঞানীরা রাত দিন ভ্যাকসিন তৈরিতে ব্যস্ত, তখন এই ব্যক্তি প্রকাশ্যে বলেছিলেন গোমূত্র আর গোবরের প্রলেপে করোনা সারবে।
একটা ভয়ঙ্কর মহামারীর মাঝে এই ধরনের অযৌক্তিক, অবৈজ্ঞানিক, বিপজ্জনক বক্তব্য, এটা কি দায়িত্বশীল নেতৃত্বের লক্ষণ? দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা তৃণমূলের বিষয়ে কথা হয় এবং বিধানসভার বর্তমান পরিস্থিতি নিয়ে কথা হয়ে গেছে। এই বিধানসভা নিয়ে আপনার মন্তব্য কি? দর্শক শ্রোতা, আপনারা আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওর সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।